হ্যালো এভরিওয়ান, বেসিক প্রোগ্রামিং টিউটোরিয়ালের পঞ্চম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি এমডি আরাফাত। গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম, আমরা আলোচনা করেছিলাম কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে। সেখানে আমরা ইফ এলস এবং এলস ইফ নিয়ে আলোচনা করেছিলাম। সো তারই ধারাবাহিকতায় আজকে আমরা কন্ডিশনাল স্টেটমেন্টের আর দুটি স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। প্রথমটি হচ্ছে নেস্টেড ইফ এলস এবং দ্বিতীয়টি হচ্ছে সুইচ স্টেটমেন্ট। চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করি। এখন শুরু করার আগে প্রথমে আমরা বলে নিই নেস্টেড ইফ এলস মূলত বিষয়টা কি। যখন আমরা একটা ইফ এলসের ভিতরে অন্য আরেকটি ইফ এলস ব্যবহার করব, তখন সেটাকে বলা হবে নেস্টেড ইফ এলস। অর্থাৎ একটা ইফ এলস কন্ডিশনের মধ্যে আমরা আরও একটা ইফ এলস বা একাধিক ইফ এলস যদি আমরা ইউজ করি, সেক্ষেত্রে সেটাকে বলবো নেস্টেড ইফ এলস। সো গতকালকে আমরা দেখেছিলাম যে ইফ এবং এলস এর বেসিক সিনট্যাক্স কীভাবে লিখতে হয়। সো আজকে আমরা সেভাবেই শুরু করি। চলুন আমরা একটা ইফ এলস এর বেসিক সিনট্যাক্স লিখি। ইফ আমরা জানি ইফের ভিতরে আমি কন্ডিশন লেখার জন্য একটা জায়গা রাখতে হবে, একটা কন্ডিশন। দেন আমি আমার ইফটাকে শুরু করব, দেন শেষ করব, এবং এই শুরু এবং শেষের মাঝখানে আমি হচ্ছে এর যে স্টেটমেন্ট যেটা আছে সেটা লিখব। আশা করি এতটুকুতে কোনো সমস্যা নেই। দেন এরপর আমরা কাজ করব আমাদের এলস নিয়ে। এলস আমি শুরু এবং শেষ করলাম, এবং এর মাঝখানে কি হবে, এর মাঝখানে আমি আমার স্টেটমেন্ট যেটা সেটা আমি লিখব। এখন আমি ব্র্যাকেটটা চাইলে উপরে দিতে পারি, চাইলে নিচে দিতে পারি, এটার জন্য কোনো সমস্যা নেই। আচ্ছা, এই এতটুকু ইফ এলসের যে স্টেটমেন্ট, বেসিক যে সিনট্যাক্স, এটাতে আশা করি কারো কোনো প্রবলেম থাকার কথা নয়। সো এখানে আমাদের আজকে কথা হচ্ছে যে আমরা এই ইফ এলসের মধ্যে আমাদেরকে আরও একটা ইফ এলস ইউজ করতে হবে। সো তখন আমরা এই যে স্টেটমেন্ট আছে সেই স্টেটমেন্টের ভিতরে আমরা হচ্ছে আরও একটা ইফ এলস ইউজ করব। ঠিক সেমভাবে আগে আমরা যেরকম করছি, ঠিক সেমভাবে ধরেন আমি এই কোডটাকে আমি কপি করলাম পুরোটাকেই, দেন আমি এই স্টেটমেন্টের মধ্যে পেস্ট করে দিলাম। বিষয়টা একটু হিবিজিবি লাগছে? যদি লেগে থাকে সেক্ষেত্রে লাগারই কথা। সো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা প্রথমে একটু বিষয়টাকে একটু ডেকোরেট করে নিই। ধরেন আমি এখানে আমি ইফ এবং ইলসটাকে একটু আলাদা আলাদা রাখলাম, মাঝখানে একটু গ্যাপ রাখলাম, যাতে করে আমরা পরবর্তীতে বুঝতে পারি। আচ্ছা, সেক্ষেত্রে এই স্টেটমেন্টের ভিতরে আমি এখন আরেকটা ইফ ইলস কন্ডিশন লিখব। ইফ কন্ডিশন ধরলাম এটা 1, এটা আমার কন্ডিশন এখন 2, ঠিক আছে। এখন এই ইফের মধ্যে আমার এই আরেকটা ইফ আসলো, সেটার স্টেটমেন্ট এবং সেটার ইলস এবং স্টেটমেন্ট। আশা করি বুঝতে পারছেন। এবং ঠিক অনুরূপভাবে এই ইলসের মধ্যেও আমি আরেকটা ইফ ইলস কাজ করব। মনে করেন এখানেও আমি আরেকটা ইফ ইলস রাখলাম, এই ইলসের মধ্যে আরেকটা ইফ, সেটা কন্ডিশনের জন্য জায়গা রাখলাম। এখন এটা কন্ডিশন মনে করলাম আমি 3, এটা 1 2 3, ওকে। এখন আমি এই কন্ডিশন 3 এর জন্য কি স্টেটমেন্ট হবে সেটা লিখবো এখানে, এবং সেটার ইলস কি হবে সেটা আমি লিখব। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এখন এটা হচ্ছে ইফ ইলসের যেই সিনট্যাক্স, নেস্টেড ইফ ইলসের সেটা। এখন আমরা একটা চলেন বাস্তব একটা উদাহরণ দিয়ে একটু বোঝার চেষ্টা করি বিষয়টা আসলে কেমন হবে। আচ্ছা, ধরেন আমাদের কাছে এখন তিনটা জিনিস আছে, ধরেন তিনটার লেটার আছে আমার কাছে, একটা এ, দেন একটা বি এবং আরেকটা হচ্ছে সি। এখন আমি মনে করেন তিনটার ভ্যালু আমি দিব, তিনটা ভ্যালু আমি ধরবো যে কোনো কিছু। ধরেন আমি এর মান ধরলাম 10, দেন আমি বি এর মান ধরলাম সাপোজ 5,
হ্যাঁ, দেন আমি সি এর মান ধরলাম, ধরেন 8 ধরলাম আমরা। এখন আমি খালি চোখে দেখতে পাচ্ছি যে এখানে সবচেয়ে বড় সংখ্যা কোনটা, নিশ্চয়ই এ। এখন আমাকে প্রোগ্রাম দ্বারা এই এটা যে বড় সংখ্যা সেটা আমাকে বের করতে হবে। চলেন আমরা শুরু করি। এখন যেহেতু আমরা জানি, ধরেন আমি এখানে তিনোটাকেই উপরে ভ্যালু হিসেবে অ্যাসাইন করে দিলাম যাতে করে আমরা বুঝতে সুবিধা হয়। এখন আমার কাছে এ এর মান আছে 10, বি এর মান আছে 5 এবং সি এর মান আছে 8। আচ্ছা, প্রথমে আমি একটা কাজ করি, প্রথমে আমি এর সাথে বি কে কম্পেয়ার করি যে কোনটা বড়। প্রথম আমি লিখলাম যে এ কি বি এর চেয়ে বড়, গেল একটা কন্ডিশন। আবার আমি চেক করলাম যে এটা কি সি এর চেয়ে বড় কিনা। এখানে আমি লিখলাম যে এখন এ সেটা কি আমার সি এর চেয়ে বড়। এখন দেখেন, যদি আমার এ বি এর থেকে বড় এবং সি এর থেকেও বড় হয় তো সেক্ষেত্রে কি হবে, তাহলে এটা বড় আমি বুঝতে পারছি। আমার এখানে কি হবে, আমি এখানে বলবো যে আমার এ যেটা আছে সেটা বড়, এ ইজ লার্জেস্ট, এ ইজ লার্জেস্ট। ওকে ফাইন। এখন যদি আমার এই কন্ডিশনটা সত্য না হয়ে থাকে তাহলে কি হবে, তাহলে আমার সিটা বড় হবে। যেহেতু এই ইফের মধ্যে ইলসটা আছে সেহেতু আমার হয় এখানে এটা বড় হবে, আদারওয়াইজ আমার এখানে কি হবে, আমার এখানে সরি আমি এটা কপি করে নিয়ে আসি তাহলে আমাদের জন্য সুবিধা হবে, বারবার লিখতে হবে না। যেহেতু আমার এখানে এটা বড় নয় সেখানে আমার এখানে কি হবে, সিটা বড় হবে, কেননা এটা সম্পূর্ণটা এই পুরো কোডটা আছে কিসের মধ্যে, ইফের মধ্যে। এই ইফের শুরুটা এখানে, শেষটা এখানে, এবং মাঝখানে যেটা আছে এটা হচ্ছে আরেকটা ইফ এলস। তো যেহেতু আমার এখানে আমি কম্পেয়ার করছি কার সাথে কাকে, এই কন্ডিশনের মধ্যে এর সাথে সিকে, সেহেতু কি হবে, আমার এটা বড় হবে। আর যদি এটা বড় না হয়ে থাকে তাহলে কি হবে, আমার সিটা বড় হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন চলেন দেখি যে এই পুরো কন্ডিশনটা এটা যদি মিথ্যা হয়, অর্থাৎ আমার এই কন্ডিশনটা যদি মিথ্যা হয় সেক্ষেত্রে কি হবে, এটার ইলসটা কোথায় আছে, নিচে এখানে, এখান থেকে এর ইলসটা শুরু হয়েছে। এই যে ইফ আমরা এখান থেকে যেটা শুরু করলাম সেটা এখানে শেষ এবং এরপরে এটার ইলস যেটা সেটা এখান থেকে শুরু। সো এটার ভিতরে আমরা কি করব, আমরা আবার একটা কন্ডিশন চেক করব। চলেন, এখানে আমরা এর সাথে বি কে চেক করছি একবার, এর সাথে সি কে চেক করছি একবার। সো আমার বাদ থাকলো কি, বি এর সাথে আমি কি সি কে চেক করছি, করি নাই নিশ্চয়ই। তাহলে আমি এখন বি এর সাথে সি কে একবার চেক করব যে আমার বি যেটা আছে সেটা কি সি এর থেকে বড় কিনা। যদি বড় হয়, যদি বড় হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমার এখানে বড় কে হবে, আমার এখানে বড় হবে হচ্ছে বি। আর যদি বি সি এর থেকে বড় না হয়ে থাকে তাহলে কে বড় হবে, তাহলে আমার বড় হবে সি। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি আমার এখানে বিটা যদি বড় না হয় তাহলে আমার অবভিয়াসলি কি বড় হবে, আমার এখানে অবভিয়াসলি সিটা বড় হবে, কেননা এখানে বি এর সাথে আমি সিকে কম্পেয়ার করছি, হয় এটা বড় হবে না হয় এটা বড় হবে, কোনো একটা তো অবশ্যই বড় হবে। দ্যাটস ইট। এখন দেখেন আমি যদি মানের সাথে দেই তাহলে মনে করলাম আমার এখানে 10 আছে এবং এখানে আছে 5, তাহলে বড় কে, বড় এ। আচ্ছা, এখন এর সাথে আমি সিকে কম্পেয়ার করলাম, এর মান 10, সি এর মান হচ্ছে 8, তাহলে কে বড়, এ বড়, তাহলে আমার স্বভাবতই এটা হচ্ছে লার্জেস্ট। দ্যাট মিন্স আমার এই কন্ডিশনটা সত্য হয়ে যাচ্ছে আর নিচে সে আসার প্রয়োজনই নেই, সে আর নিচে আসতেছে না, ইভেন এমনকি সে এই ইলসের মধ্যেও যাবে না, তখন সে প্রথমেই এই কোডটা এক্সিকিউট করে ফেলতো। এখন যদি আমার এটা বড় না হয়ে সাপোজ এটা আমার 1 আছে, সেক্ষেত্রে আমার এখন বড় কে, সেক্ষেত্রে আমার বড় হচ্ছে সি। তাহলে সে প্রথমে চেক করলো কি বি এর থেকে বড় না, সে চলে গেল কোথায়, এখানে। এখন সে দেখলো যে
বি কি সি এর থেকে বড়? বি কি সি এর থেকে বড় না, তাহলে সে সরাসরি এখানে চলে আসলো যে সি হচ্ছে সবচেয়ে বড়। এখন আমার এখানে সি কি সবচেয়ে বড় আছে? আছে। আশা করি আপনারা নেস্টেড ইফ এলস এর কাজটা কি সেটা বুঝতে পারছেন। এর পরেও যদি আপনাদের সমস্যা থাকে তাহলে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আবার আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। এখন চলেন আমরা সুইচ স্টেটমেন্টের কাজটা দেখে আসি। আচ্ছা, সুইচ স্টেটমেন্ট মূলত ইফ ইলস যে কাজটা করে থাকে সেটাই করে। তাহলে আমরা ইফ ইলস স্টেটমেন্টটা ইউজ না করে সুইচটা কেন ইউজ করব? আচ্ছা, সুইচটা আমরা ইউজ করব কেন না, যখন মনে করেন আপনার কাছে অনেকগুলা সম্ভাব্য কেস আছে, তখন আপনি যদি বারবার ইফ ইলস ইফ ইলস ইফ ইলস লিখে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার কোডটা সুন্দর লাগবে না। সেক্ষেত্রে প্রোগ্রামাররা সুইচ স্টেটমেন্ট দিয়ে সেম কাজটা করে নেয়, কেননা সেতে এখানে সুইচ স্টেটমেন্ট দিয়ে যদি আমরা কাজটা করি সেক্ষেত্রে আমাদের প্রোগ্রামিংয়ের যেই আমাদের যে কোডটা হবে সেটা খুব দেখতে সুন্দর লাগবে। সেজন্যই এটা আসলে মূলত এক একজনের পছন্দের বিষয়। সেম কাজটা আপনি সুইচ দিয়েও করতে পারবেন কিংবা চাইলে ইফ ইলস দিয়েও করতে পারবেন। তো যখন আপনার অনেকগুলো সম্ভাব্য কেস থাকবে তখন আমি প্রিফার করব আপনারা সুইচ স্টেটমেন্টটা ইউজ করবেন। আচ্ছা, এখন চলেন আমরা সুইচ স্টেটমেন্টের যেই সিনট্যাক্স যেটা আছে সেটা প্রথমে আমরা দেখে আসি। সেটা দেখার জন্য প্রথমত আমাকে সুইচ যেহেতু আমি ইউজ করব সেহেতু আমাকে সুইচটা ডিক্লেয়ার করতে হবে। সুইচ একটা ফাংশনের মধ্যে আমি ডিক্লেয়ার করলাম। আচ্ছা, সুইচটা ব্র্যাকেটের মধ্যে আমি কি রাখবো? সুইচের এখানে রাখবো হচ্ছে আমি তার ভেরিয়েবলে যে নামটা থাকবে, ভেরিয়েবলের নামটা। এখন ভেরিয়েবল কি সেটা যদি কেউ না জানেন তাহলে সেক্ষেত্রে আমি ভেরিয়েবল নিয়ে একটা টিউটোরিয়াল তৈরি করেছি, সেটা অবশ্যই আপনারা দেখে আসেন, দেন দেখতে আসেন। ওকে ফাইন। এর আগেও আমরা ভেরিয়েবল অ্যাসাইন কীভাবে করে এবং ভেরিয়েবল কি সেটা দেখেছি। ওকে ফাইন। সুইচ ফাংশনের মধ্যে আমার ভেরিয়েবলটা থাকবে, দেন সেমভাবে আমি ব্র্যাকেট দিয়ে আমি কি করব, আমার প্রোগ্রামটা স্টার্ট করব সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, এবং এর ভিতরে সবগুলো কোড আমার থাকবে। এখন প্রথম অবস্থায় আমি এখানে প্রথম যে কেসটা থাকবে সেটা আমি দেখব। মনে করলাম এখানে আমি প্রথমে কেস লিখলাম। এখন এই কেসের মধ্যে আমি কি লিখব? এখানে কেসের মধ্যে আমি প্রথমে আমার ভ্যালু প্রথম যেটা থাকবে সেটা লিখব। মনে করলাম আমি ভ্যালু 1 যেটা সেটা আমি লিখব। এখন কেসের ক্ষেত্রে এই সুইচের একটা নিয়ম আছে যে কেস যখন আপনি লিখবেন সেটাকে অবশ্যই আপনি কোলন দ্বারা প্রকাশ করবেন। যখন সে কোলন পাবে তখনই সে বুঝবে যে সেটা একটা কেস। এরপর আপনি যেটা লিখতে চান সেটা আপনি লিখবেন এখানে ব্লকের মধ্যে আপনি যেটা ইচ্ছা আপনার অর্থাৎ স্টেটমেন্ট যেটা সেটা আপনি এখানে লিখবেন। দেন আপনি এখানে সুইচের ক্ষেত্রে আমরা একটা জিনিস ইউজ করতে হয় নতুন, সেটা হচ্ছে ব্রেক। এখন ব্রেকটা কেন ইউজ করে সেটা আমি আপনাদেরকে বলে দিই। ব্রেক আমরা ইউজ করে থাকি মূলত ব্রেক যখন আমি পাবো তখন সে প্রোগ্রামটা এখানেই এক্সিকিউট, অর্থাৎ এতটুকুতে সে প্রোগ্রামটা শেষ করে দেবে, সে আর নিচে যাই থাকুক না কেন সে আর যাবে না। এখন ঠিক সেমভাবে এখানে যতগুলো কেস সম্ভাব্য কেস থাকতে পারবে ততগুলো সে দেখবে। দেখার পর যদি সে কোনোটা না পায়, এখানে মনে করেন আরও এভাবে সে আরও 20-30টা কেস থাকলো, সেগুলো সে চেক করলো। দেন করার পরে ফাইনালি একটা ডিফল্ট কেস আপনাকে সেট করে দিতে হবে, সেটা হচ্ছে ডিফল্ট দিয়ে এটার কোনো ভ্যালু থাকবে না, এটা আপনি সরাসরি ডিফল্ট কোলন দিয়ে ডিফাইন করে দিবেন। দেন এটার ভিতরে ঠিক সেম ব্লক এবং ব্রেকটা আপনি ইউজ করে দিবেন। হোপ আপনারা সিনট্যাক্সটা বুঝতে পারছেন। সুইচের ভিতরে আমি ভেরিয়েবলের মানটা দিব, বা নাম যদি মান আমি উপরে অ্যাসাইন করে থাকি তাহলে আমি ভেরিয়েবলের নামটা এখানে দিব। দেন সাপোজ এখানে যদি উপরে যদি আমি এভাবে ডিক্লেয়ার করে আসতাম যে সে এ ইজ ইকুয়াল টু যদি 2 সাপোজ বা 3, হ্যাঁ এ ইজ ইকুয়াল টু 3 আমি এখানে অ্যাসাইন করে দিয়ে আসলাম এর মান। সো এখানে আমি এই ভেরিয়েবলের যে নামটা আছে সেটা আমি এখানে ইউজ করব। এখানে আমি তখন সুইচ দিব কি এ, ঠিক আছে। আর এখানে সম্ভাব্য কেস কি এ
আচ্ছা, এটা আমরা যখন প্রোগ্রাম করব তখন আমি দেখব। যতগুলো আমার কেস হবে সম্ভাব্য ততগুলো আমি এখানে লিখব। ফাইনালি যেটা একটা ডিফল্ট কেস থাকবে সেটা আমি এখানে ডিফাইন করে দিব একদম সর্বশেষ, যে এই কোনো কেসের সাথে যদি আমার উপরের ভ্যালুটা যদি ম্যাচ না করে থাকে সেক্ষেত্রে আমার এই ডিফল্ট ভ্যালুটা হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন চলেন আমরা একটা উদাহরণ দিয়ে আরও সহজে বোঝার চেষ্টা করি। সাপোজ আপনি বাজারে গেলেন চাল কিনবেন বলে, আবার বলছি আমি, আপনারা বাজারে গেলেন চাল কিনবেন বলে। সো সেক্ষেত্রে যদি দোকানদার আপনাকে ডাল কিংবা যদি তেল দেখায় তাহলে কি আপনি নেবেন? অবশ্যই নেবেন না, কারণ হচ্ছে কি আপনার দরকার কি চাল। এখন ঠিক এই কেসটাকে আমরা এখানে সাজাই। তাহলে আমার কাছে আমি তিনটা অপশন বললাম, চাল, ডাল এবং তেল। চলেন আমরা এই তিনটা কেসকে এখানে সাজাই। ধরেন আমি এখানে প্রথমে এ সমান দিলাম, এর মানটাকে আমি চাল রাখলাম আমাদের বোঝার সুবিধার্থে, চাল। ওকে ওকে ফাইন। এখন আমি এই সুইচ ফাংশনের মধ্যে আমি ভেরিয়েবলের নামটা দিব। দ্যাট মিন্স আমি এটা দিলাম, ভেরিয়েবলের যে নাম সেটা আমি এখানে দিলাম। দেওয়ার পরে আমি প্রথমে আমার কেসের ভ্যালু, আমি তিনটা ভ্যালু বলছি, একটা হচ্ছে চাল, একটা ডাল, একটা তেল। আচ্ছা ফাইন, আমি প্রথমে এই ভ্যালুটা আমি রাখলাম এখানে, যে ধরেন এটা আমি চাল রাখলাম না, এটা আমি রাখলাম ডাল। আমার প্রথম কেসটা কি ডাল। এখন সে যখন আসবে এখানে আমি তার ব্লকটা লিখে দিলাম যে যদি ডাল হয় তাহলে সে আমাকে এখানে বলবে যে আমি হলাম ডাল। ওকে ফাইন। এখন দ্বিতীয় কেসটা কি হবে? সেম আমি সাপোজ আমি এটা কপি করে নিলাম আমাদের কোডিংয়ের সুবিধার্থে। ওকে, এখানে সে দিল মনে করেন ডাল না দিয়ে সেখানে তেল দিল, আর সে এখানে বলে দিল যে আমি হলাম ডাল নয়, আমি হলাম তেল। ওকে ওকে ফাইন। এরপর সে ব্রেক নিল যথারীতি। দেন আবার আমি সেম এই কোডটাকে আমি আবার কপি করে সাপোজ আমি আবার নিচে দিলাম, যে এখন আমি কেস চেক করব আমি চাল কিনা। আরেকটা কেস আছে আমার কি, ডাল শেষ, তেল শেষ, এখন আমার হচ্ছে চাল। এখন সে যদি চাল হয় সেক্ষেত্রে সে কী করবে? সে নিচে এখানে বলল যে আমি হলাম চাল, ডিফল্ট একটা মান। আমি এটা একটা স্টেটমেন্ট দিলাম চালের জন্য। এখানে একটা দিলাম ডাল, যেহেতু সে উপরে ডাল লিখে আসছে সো আমি নিচে দিলাম যে এখানে আমি হলাম ডাল। আর এখানে আমি বললাম যে আমি হলাম তেল, আমি হলাম চাল। এখন সে যখন ডালের মধ্যে ঢুকবে, যদি ডালটা কারেক্ট হয় সেক্ষেত্রে সে আমাকে শো করবে কি আমি হলাম ডাল। এই যে ব্লকটা থাকবে বা এই যে স্টেটমেন্টটা থাকবে সেটা আমাকে শো করবে বা এটা এক্সিকিউট হবে। এখন প্রথম অবস্থায় সুইচ যখন আসলো ফাংশনের মধ্যে, যখন আমি ভেরিয়েবলটাকে দিলাম তখন সে আমাকে এই ভ্যালুর সাথে এই ভ্যালুটা ম্যাচ করে আমাকে দেখবে যে এখানে এখন এ মানে কি, এ মানে হচ্ছে চাল আছে। এখন সে প্রথমে কেসে আসলো, কেসের ভ্যালুটা দেখলো কি ডাল, তার মানে এর সাথে এটা ম্যাচ করে নাই। ম্যাচ যখন করে নাই তখন সে পরের কেসে চলে গেল, এসে দেখলো কি এখানে তেল, কিন্তু সে খুঁজছে কি চাল, তার মানে ম্যাচ করে নাই। আবার সে চলে গেল নিচে, এখন দেখলো যে সে চাল আছে, এটার সাথে ম্যাচ করছে, তখন সে আমাকে এক্সিকিউট করে দেখালো কি আমি হলাম চাল, ব্রেক করলো, পরে আর যাবে না। এখন যদি এখানে যদি এই চাল বিষয়টা যদি না থাকতো, সাপোজ এটা এখন নাই, তখন সে এখানে ডাল খুঁজলো, চাল ডালের এখানে এসে প্রথমে চাল খুঁজলো, পেলো না, এখানে এসে চাল খুঁজলো, পেলো না, তখন সে ডিফল্টে এখানে আমি বলে দিলাম যে যদি তুমি এখানে খুঁজে না পাও তাহলে বলবা যে চাল নাই। সো তখন সে কি করবে, সে এখানে আসলো খুঁজে পেল না, এখানে আসলো এই কেসের মধ্যে আসলো তখনও খুঁজে পেল না, তখন সে ডিফল্ট আমাকে দেখাই দিল কি যে চাল আমি খুঁজে পাই নাই, চাল নাই। আশা করি সুইচ স্টেটমেন্টটা আপনারা বুঝতে পারছেন। তারপরেও যদি এই ভিডিওতে যে দুটা কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে আমরা আলোচনা করলাম এই দুটার মধ্যে কোনোটার মধ্যে যদি আপনাদের প্রবলেম থেকে থাকে সো আপনারা আমাকে কাইন্ডলি জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে আরও সহজে বোঝানোর জন্য। নেক্সট ভিডিও দেখার
আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করব। তার আগে যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে সেক্ষেত্রে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, যাতে করে অন্যরা শিখতে পারে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে পরবর্তী অন্য কোনো ভিডিও আসলে সাথে সাথে আপনারা বলতে পারেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।